এখানে উপস্থিত শ্রদ্ধেয় প্রাক্তন নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা বন্ধুগণ, আমি প্রথমেই রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারাদিন ধরে আপনারা যা আলোচনা করবেন তার নির্যাস জেলা সম্মেলন এবং পরবর্তী জেলা সম্মেলন থেকে রাজ্য সম্মেলনে আপনারা নিয়ে যাবেন এবং সেখানে প্রয়োজনীয় আলোচনা আপনারা করবেন, তার সমাধান বের হবে, দাবি দাওয়া ইত্যাদিগুলো আলোচনা হবে এবং এটি সম্মেলনের পদ্ধতি। কিন্তু সম্মেলন মানে তো শুধু কিছু আলোচনা, কিছু কমিটি নির্বাচন, এটা নয়। সম্মেলন মানে হচ্ছে আমরা গত 3 বছর ধরে কি করতে পেরেছি, কি করব বলেছিলাম, আমরা কি পেয়েছি, কি পাওয়ার কথা ছিল, আমরা যদি কিছু পেয়ে থাকি কেন পেয়েছি, কিভাবে পেয়েছি, বা যা পাইনি সেটা কেন পাইনি, বাধা ছিল, এইটাকে আলোচনা করা এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো সম্ভাব্য সমাধান আমাদের হাতের কাছে থাকে আগামী 3 বছরের মধ্যে সেই সমাধানকে বাস্তবায়িত করবার দায়িত্ব গ্রহণ করা। এটাই হচ্ছে সম্মেলনের উদ্দেশ্য এবং সম্মেলনের সফলতা। আমি বক্তব্য রাখতে গিয়ে এটা আশা করি আপনাদের কাছে যে এই নিরিখে আজকে সম্মেলন পরিচালিত হবে এবং পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আপনারা সঠিকভাবে আগামীর পথ নির্ধারণ করবেন এবং সেই নির্ধারিত পথকে নিয়ে যাবেন রাজ্য সম্মেলনের মঞ্চে। আমি আমার যা মতামত আমি গত 3 বছর ধরে সংগঠন করতে গিয়ে যা অভিজ্ঞতা আমার সামনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে সেটা করতে গিয়ে প্রথমেই আমাদের গত 3 বছরের যে অভিজ্ঞতা সেটা রাখতে হয়। গত 3 বছর ধরে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের যে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য যে সম্মান রাজ্য সরকারের কাছ থেকে, রাজ্য সরকারের তরফে, রাজ্য সরকারের প্রশাসনের কাছ থেকে আমাদের যা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। এমনকি যে অধিকারগুলো আমরা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জন করতে করেছিলাম গত 11 বছর ধরে, গত 15 বছর ধরে হইতে বিগত 3 বছরের মধ্যে সেটা চরম আকার ধারণ করেছে। প্রাপ্তির ভাড়ার আমাদের প্রায় 0। এমন নয় যে প্রাপ্তির ভাড়া 0 দেখেও সংগঠন চুপ করে থেকেছে। আমরা অনেকগুলো বড় বড় আন্দোলন করেছি এই 3 বছরে আমাদের প্রাপ্তিকে মেটানোর জন্য, আমাদের যে সম্মানহানি হচ্ছে সেই সম্মানহানিকে মেটানোর জন্য এবং যে মনোভাব রাজ্য সরকার আমাদের কাছে দেখাচ্ছে দিনের পর দিন ধরে সেই মনোভাবের পরিবর্তন করবার জন্য বড় বড় আন্দোলন আমরা করেছি। আমরা চিঠি দিয়েছি, আমরা ধর্মঘট করেছি, আমরা পেন ডাউন করেছি, আমরা সমাবেশ করেছি, আমরা অভিযান করেছি। এটা ঠিক যে এই আন্দোলন সংগ্রামগুলোর মধ্যে যে পরিমাণ কর্মচারী সমাবেশ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কর্মচারী সমাবেশ হয়নি, কিন্তু যেটা হয়েছে, যতখানি হয়েছে
সেই পরিমাণটা যে কোনো সভ্য সরকারকে নড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। যে কোনো দেশের যে কোনো অংশের যদি সভ্য সরকার হয়, তাহলে আমাদের গত আন্দোলনগুলোতে, গত সমাবেশগুলোতে, গত অভিযানগুলোতে যত লোক হয়েছিল, যত কর্মচারী সমাবেশ হয়েছিল, সেটা তাদের কথা শোনার পক্ষে যথেষ্ট ছিল, তাদের টনক নড়ার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু সেটা হয়নি। তার কারণ হচ্ছে কোট আনকোট এই সরকারটা সভ্য সরকার নয়। এতটাই অসভ্য যে এদের কাছে কোনো চিঠি দিলে সেই চিঠির প্রাপ্তি স্বীকারটুকু পর্যন্ত তারা করে না। অথচ আমাদের অভিজ্ঞতায় আগের সরকার রয়েছে। আমরা এতটা নির্বোধ নই যে দুটো সরকারের তুলনামূলক বিচার না করেই আমরা একটা সরকারকে অসভ্য সরকার বলে দিচ্ছি। আমাদের আগের সরকারের অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেখানে বয়স্ক কমরেডরা রয়েছেন তারা আমার থেকেও অনেক ভালোভাবে জানেন। আগের সরকারটা যখন ৭৭ সালে প্রথম এখানে প্রতিষ্ঠিত হলো, তার প্রথম সিদ্ধান্ত ছিল দলমত নির্বিশেষে যত রাজনৈতিক বন্দী আছে তাদের মুক্তি দেওয়া। সে সিদ্ধান্ত কেন ছিল? সেই সিদ্ধান্ত ছিল গণতন্ত্রের প্রতি সম্মান দেখানোর জন্য। আমরা আমাদের কর্মজীবনে পে কমিশন বলে কোনো বস্তু তার আগের সরকার পর্যন্ত জানতাম না। ৬৭ সালে প্রথম বামপন্থী সরকার আমার রাজ্যে প্রতিষ্ঠিত হয়। সে সরকারকে টিকতে দেওয়া হয়নি। ফের ৬৯ সে সরকারকেও টিকতে দেওয়া হয়নি। ৭১ সালে রাষ্ট্রপতি শাসন জারি হয়, তারপরে ৬৭ এবং ৬৯ এর মধ্যে আমরা একটা পে কমিশনের আভাস পেয়েছিলাম। প্রতিবার সরকারের পতন হয়েছে, প্রতিবার সরকারের পতন হয়েছে, প্রতিবার একটা অন্য সরকার এসেছে। এই সময় বামপন্থী সরকারের সময় যে পে কমিশন তৈরি হয়েছিল, সেই পে কমিশনকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমরা যে পে কমিশনের পূর্ণাঙ্গ চেহারা পেতে পারলাম ৭৭ থেকে ২০১১-র মধ্যে আমরা ৫খানা পে কমিশন পেয়েছি, পূর্ণাঙ্গ পে কমিশন পেয়েছি। আপনারা বলতে পারেন যে ১১-র পরেও একটা পে কমিশন পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। তফাৎ আছে, দৃষ্টিভঙ্গির তফাৎ আছে, অ্যাপ্রোচের তফাৎ আছে। এর আগে ৭৭ থেকে ২০১১-র মধ্যে যতগুলো পে কমিশন হয়েছে, প্রতিটা পে কমিশনের একটা সুপারিশ মানুষের সামনে প্রকাশিত হয়েছে। সেই সুপারিশগুলোকে নিয়ে ট্রেড ইউনিয়নগুলো আলোচনা করেছিল। ট্রেড ইউনিয়নগুলো আলোচনা করে তাদের এর আগে রাখা বক্তব্যের সঙ্গে যেখানে ফারাক ঘটে গেছে, সেই ফারাকগুলো সরকারের নজরে এনেছিল। সরকার তারপরে সিদ্ধান্ত নিয়েছিল যে কি করা যেতে পারে, কতটা গ্রহণ করা যেতে পারে, কতটা বর্জন করা যেতে পারে, এবং সেই গ্রহণ করা বা বর্জন করা পূর্ণাঙ্গ যে পে কমিশন, সেটা মানুষের সামনে এসেছিল, আমাদের সামনে এসেছিল। কোথাও কোনো ব্যত্যয় হয়নি। এমনকি এটাও দেখা গিয়েছে যে পূর্ণাঙ্গ যে পে কমিশন রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত হয়েছে এবং যার রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশিত হয়েছে, তার সুপারিশ ইত্যাদি কেন্দ্রীয় সরকারের থেকেও ভালো হয়েছে। আর এই সরকারের সময় যে পে কমিশনটা তৈরি হল, সে পে কমিশন দীর্ঘদিন ধরে একটা সময় নিয়ে কি প্রসব করলো সরকারের কাছে, সেটা আমরা জানতে পর্যন্ত পারলাম না। পে কমিশনের দুটো হাত থাকে, একটা হচ্ছে বেতন ইত্যাদি সংক্রান্ত, আর দ্বিতীয়টা হচ্ছে সার্ভিস কন্ডিশন সংক্রান্ত। সার্ভিস কন্ডিশন সংক্রান্ত যে পে কমিশনের দ্বিতীয় অংশের রিপোর্ট কোনদিন প্রকাশিত হয়,
আজকে আমরা হাতে পেয়েছি সরকারের প্রধানমন্ত্রী বা সরকারের দৃষ্টিভঙ্গির জন্য নয়, আজকে আমরা হাতে পেয়েছি এই জিনিসটা আদালতের জন্য। আদালতের কাছে থাপ্পড় খেয়ে সরকার বাধ্য হয়েছে পে কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ কর্মচারীদের সামনে আনতে। দুটো দৃষ্টিভঙ্গি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার শিকার বাম সরকারের সময় হয়েছে আমাদের, তার আগে ছিল না। এর আগে একটা দমনমূলক ব্যবস্থা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, যাকে আমরা বলতাম অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। আমি একটু চর্বিত চর্বণ হয়তো করে ফেলছি। অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট মানে হচ্ছে আপনার মূল্যায়ন আপনার ওপরওয়ালা করবে, এবং কি মূল্যায়ন করবে সেটা আপনি জানতে পারবেন, এবং সেই মূল্যায়ন যদি সরকারের মনোমত হয় তাহলে আপনি প্রমোশন ইত্যাদি গুলো পাবেন, নইলে বছরের পর বছর একই জায়গায় করবেন। এসিআর এবং এফিসিয়েন্সি বার, এই দুটো জিনিস কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সাহেবী আমল থেকে। কংগ্রেস আমল তার পরিবর্তনের কোনো প্রয়োজন তারা বোধ করে, এবং এই দুটো আছে বলে বহু ক্ষেত্রে কর্মচারীদের দেখা গিয়েছে যে তার ওপরওয়ালার বাজারের ব্যাগ অব্দি বয়ে দিয়ে যাচ্ছে, সকালবেলা গিয়ে তার বাড়ির দুধটা এনে দিচ্ছে, বাজার করে দিচ্ছে, কুকুরকে হাঁটাতে নিয়ে যাচ্ছে, পথে কর্ম করছে। ৭৭ সালের পর এসে এই দুটো পদ্ধতি পরিবর্তিত হয়ে উঠিয়ে দেওয়া। ডাব্লিউবিএসআর বা যে কোনো সরকারি আদেশনামাতে লেখা থাকতো সরকারি কর্মচারীদের পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। ৭৭ সালের পর থেকে সেই টার্মিনোলজির পরিবর্তন করে দিয়ে বলা হয় গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারের কর্মী। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার প্রতিটা মন্ত্রী আমাদেরকে সম্বোধন করতেন সহকর্মী। আমরা দেখেছি আজকে যে হেলথ স্কিম নিয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সেই হেলথ স্কিমের প্রতিষ্ঠা 2008 সালে আমরা দেখেছি, এবং আমরা দেখছি এখন হেলথ স্কিমের কোন পরিণতি দেওয়া হচ্ছে। 2008 সালে যখন হেলথ স্কিম চালু হয়েছিল, অর্থাৎ আগের সরকারের সময়, আমরা দেখেছিলাম যে একের পর এক হসপিটাল, একের পর এক ইনস্টিটিউশন সেই হেলথ স্কিমের মধ্যে নিজেদেরকে আওতাভুক্ত করবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে যে আমরা হেলথ স্কিমকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিমকে এন্টারটেইন করি। যেরকম ভাবে বিভিন্ন ভ্রমণ সংস্থা আপনাদের কাছে ঘুরে বেড়ায়, একই রকম ভাবে হসপিটালগুলোর এজেন্টরা তারা কর্মচারীদের কাছে ঘুরে বেড়াতো যে আমাদের হসপিটালে আসুন, আমরাও গভর্নমেন্টের যে হেলথ স্কিম আছে সেই হেলথ স্কিম অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করি, সেই রেটের ব্যবস্থা করি। আজকের কি পরিস্থিতি? আজকের পরিস্থিতি হচ্ছে বেশিরভাগ হাসপাতাল তারা চাইছে হেলথ স্কিমের থেকে বেরিয়ে যেতে। আজকে যদি কোনো সরকারি কর্মচারী হাতে হেলথ স্কিমের কার্ডটাকে নিয়ে তার আওতাভুক্ত এমপ্যানেল যদি কোনো হসপিটালে যান, তাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে কোথায় দয়া করে তাকে অ্যাডমিশন দেওয়া হবে তার জন্য। সরকার পারত না এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সরকার পারত না যে এই যে হেলথ স্কিমটাকে আছে সেই হেলথ স্কিমটাকে আপডেটেড করতে। করেনি, তার কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গি। একজন নেতা মন্ত্রী নেই শাসক দলের বা বর্তমান রাজ্য সরকারের যাকে তার চিকিৎসার জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি যে যদি কোনো নেতা বা মন্ত্রী সে কনভিক্টেড হওয়ার মতন জায়গায় চলে যায়, নিশ্চিন্তে সুরসুর করতে করতে উঠবার শুয়ে পড়ে দিয়ে। আর আপনার যে হকের জায়গা, আপনার যে অধিকারের জায়গা, সেই অধিকারের জায়গা বারে বারে বঞ্চিত হয়, বারে বারে আঘাতপ্রাপ্ত হয়। আমরা তো দেখতে পাচ্ছি নিয়মিত স্বচ্ছ নিয়োগ। এখনকার কোনো মানুষ, কোনো ছেলে 18 বছরের বেশি বয়স সরকারের পরীক্ষা দিতে পারে এমন বয়স আছে এখন যে সমস্ত ছেলে মেয়েগুলো, তারা কেউ বলতে পারবে, জানে স্বচ্ছভাবে নিয়োগ কাকে বলে?
তারা এটাই জেনে ফেলেছে এর মধ্যে যে যদি তোমার ভবিষ্যৎকে অন্তত পক্ষে সুরক্ষিত রাখতে হয় তাহলে কোনো না কোনো লক্ষণায় ধরতে হবে, সেখানে কিছু না কিছু অর্থ তোমাকে ব্যয় করতে হবে। পরবর্তীকালে তুমি সেই অর্থ কিভাবে ব্যবহার করবে তোমার ব্যাপার, কিন্তু এটা না হলে তুমি পারবে না। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত মানুষ এটা ভাবতে পারেনি। এমনকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে পাবলিক সার্ভিস কমিশন নিয়মিত যেখানে পরীক্ষা হতো, নিয়মিত যাদের নিয়োগ করা হতো, সেই পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষায় সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারভিউ তুলে দিয়েছিল যাতে কোনো রকমের স্বজন পোষণের ঘটনা না ঘটে। আমরা তো দেখেছি যে একজন গ্রুপ বি কর্মচারী ৭৭-এর আগে তিনি অফিসারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতেন, তাকে বসবার জন্য কেউ কিছু বলতো না, বসবার অধিকার পর্যন্ত ছিল না একজন গ্রুপ বি কর্মচারী। ৭৭-এর পরে একে একে তার বসবার জন্য টুল, তার বসবার জন্য চেয়ার ইত্যাদি। কর্মচারীদের ৭৭-এর আগে অফিসারের ঘরে ঢুকতে গেলে টিকিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত এই অমানবিক এবং অসাংবিধানিক পদ্ধতি পরিবর্তন ঘটে গিয়েছে। সেই দিনগুলো আবার ফিরে আসছে ২০১১। এখন একজন সাধারণ পেটি অফিসার নিজেকে আইএস এর সমান বলে মনে করে। আমরা বেশি কথা বলে কাউকে বিদ্রুপ করতে গিয়ে বলতাম যে হ্যাঁ টিকটিকেও মনে করে আমি ছাদ ধরে আছি, ছাদের দিকে ৪টে পা করে চিত হয়ে থাকে, সেও মনে করে যে আমি ছাদ ধরে আছি, আমার এই অফিসারগুলোর অবস্থা কারো কাছে যেতে গেলে একজন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা আমরা দেখেছি। আমরা দেখেছি যে ৭৭-এর পরে এসে সরকার আমাদেরকে তার পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন অধিকার লিখিতভাবে দিয়েছিল ধর্মবর্ষ। ১১ পর থেকে আমাদের অভিজ্ঞতা মিলিয়ে এই সরকারে ওই সরকারের সময় বিধানসভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল গোটা ভারতবর্ষকে জানিয়ে দিচ্ছে যে নয়া পেনশন স্কিম যাই হোক না কেন সেই নয়া পেনশন স্কিম আমাদের রাজ্যে চালু করতে দেওয়া হবে না, আর কোন রাজ্য কাজটা করবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো বা চাকরির পরীক্ষা দিতে গেলে সমস্ত রকমের ফি তুলে দেওয়া আর কোন সরকার কল্পনা করতে পারেনি। এমন কোন দিক ছিল না ২০১১ সাল পর্যন্ত যেখানে কিনা সরকারের কোন না কোন শুভ হস্তক্ষেপের ঘটনা ঘটছে। আর ১১ পর থেকে এখন সমস্ত কিছু গত বছর একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হলেন। শুধু খুন হলেন তাই নয়, খুন হওয়ার পরে দিন হত্যা হলেন। গোটা কলকাতা শহর, গোটা বাংলা উত্তাল হয়ে উঠলে বিরুদ্ধে প্রতিবাদ করতে গোটা বাংলা উত্তাল হয়ে উঠলে বিরুদ্ধে প্রতিবাদ করতে শুধু বাংলা নয়, বাংলার বাইরে ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি আছে, তাদের সহকর্মীরা আছে, তাদের বন্ধু বান্ধবেরা রয়েছে, প্রত্যেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। রাত দখল হলো, রাস্তা দখল হলো। আমরা দেখলাম ঘরের যে সমস্ত বধূরা তারা শুধুমাত্র বাজার করা ছাড়া বাড়ির বাইরে বেরোতেন না, তারা পর্যন্ত মাঝরাত্রে বেরিয়ে চলে এলেন। সবাই মিলে বিলম্ববদ্ধ হাত তুলে করে বললেন যে আমাদের বিচার চাই, শাস্তি চাই, দর্শকের শাস্তি চাই। কি হল? অনেকগুলো দিন তারপর আমরা এটাই দেখছি, সরকার তার প্রতিটা পদক্ষেপ এমন ভাবে নিচ্ছে যাতে প্রকৃত দোষী যে সে আড়ালে চলে যায়, তাকে রক্ষা করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখন দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদেরই সরকার। গণতান্ত্রিক যে কোনো পদ্ধতিতে
কম বেশি প্রতিটা দলের মধ্যেই দুষ্কৃতি থাকে, আমরা স্বীকার করি বা না করি। কিন্তু শুধুমাত্র দুষ্কৃতীদের নিয়ে তৈরি একটা দল কোথাও একটা সরকার পরিচালনা করছে, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র ইনস্ট্যান্স হচ্ছে বর্তমানে রাজ্য সরকার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে আমাদের কোনো আর্থিক নিরাপত্তা নেই, আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চাকরির কোনো ব্যবস্থা নেই, যেটুকু আছে সেটুকু দুর্নীতিযুক্ত, এবং তার মধ্যে দিয়ে দাঁড়িয়েই আমরা আজকের এই সম্মেলন করছি। আমরা আলোচনা করব, আমরা বিভিন্ন দাবি প্রস্তাব উত্থাপন করব। যে কটা দাবি প্রস্তাব আমরা উত্থাপন করব, প্রতিটা দাবি প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এককভাবে বা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোন জেলা স্তরের বা অঞ্চল স্তরের সংগঠন এমন কোন দাবি উত্থাপন করে না যার কোনো বাস্তবতা নেই, এমন কোন দাবি উত্থাপন করে না যেটাকে সে অর্জন করতে পারবে না বা যেটা তার অধিকার নয় বলে সে মনে করে। এবং যে দাবি সে একবার উত্থাপন করে সেই দাবিকে অর্জন না করা পর্যন্ত তার লড়াই থামে না, এটা আমি বিশ্বাস করি এবং জানি। সুতরাং আজকেও এখানে যে সমস্ত দাবি প্রস্তাব উত্থাপিত হবে, যে সমস্ত মৌলিক প্রস্তাব উত্থাপিত হবে, সবগুলোই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে, আমরা গত 15 বছরে যা যা করেছি, সেটা আন্দোলনের ফর্মে হতে পারে, সম্মেলনের ফর্মে হতে পারে, সমাবেশের ফর্মে হতে পারে, অভিযানের ফর্মে হতে পারে, আমাদের দাবি আদায় করার যে কোনো দাবি আদায়ের দুটো শর্ত থাকে। একটা শর্ত হচ্ছে আপনার সংহতি, আপনার সমাবেশের ক্ষমতা, আপনার লোক এক জায়গায় করার ক্ষমতা, আপনার কনভিন্স করার ক্ষমতা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার দাবি আদায়ের উপযুক্ত পরিবেশ। গত 15 বছর ধরে আমরা বারে বারে এই জায়গাটাকে ব্যাক করে যাচ্ছি। আমার দাবি আদায়ের জন্য যে উপযুক্ত পরিবেশ, যে পরিবেশটা সাধারণ মানুষ এবং কর্মচারীরা যৌথভাবে লড়াই করে অর্জন করেছে, যে পরিবেশটা হারিয়ে ফেলা হয়েছে, সেই পরিবেশটা আমাদের এখানে কিছুতে বিরাজ করছে না। আর করছে না বলেই যতটাই বাস্তবসম্মত দাবি আমরা উত্থাপন করি না কেন, তাকে আদায় করতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। তার কারণ আমাদের যে সার্ভিস কন্ডিশন, আমাদের যে প্রমোশন পলিসি, আমাদের যে আর্থিক পরিস্থিতি, আমাদের যে বিনা পাওনা মিটানোর কথা, সবটাই যারা ঠিক করে তারা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। এই রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বদল ঘটানো না যায়, তাদের মানসিক বদল যদি না ঘটানো যায়, তাহলে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার দাবিগুলো অনর্জিত থাকছে, সেই অনর্জিত দাবিকে অর্জিত জায়গায় তৈরি করা যায়। আমরা 15 বছর ধরে এই জায়গাটাকে এটা যদি আমরা বুঝি ভালো, যদি না বুঝি আমাদের বুঝতে হবে। এবং শুধু আমরা বুঝতে হবে না, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, তাদেরকেও বোঝাতে হবে। আমার বাড়ির মা বোনকে বোঝাতে হবে যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের সংসার চলে না, সংসার চলতে গেলে একটা চাকরি দরকার। চাকরি পেতে গেলে সরকারের সে সঙ্গে সঠিক মনোভাবের দরকার। রাজ্যে বিভিন্ন জায়গাতে ম্যানুফ্যাকচারিং শিল্প তৈরি করবার দরকার। সবাই যে সরকারি কর্মচারী হবেন তার কোনো যুক্তি নেই, সবাই যে সরকারি চাকরি পাবেন তার কোনো যুক্তি নেই। কিন্তু মানুষের যে 5টা বেসিক নিড,
অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শিক্ষামন্ত্রী, চাকরি, এই সবকটাকে মেটানোর মতন মানসিকতা আছে এমন সরকার দরকার। এখনকার যে সরকার আছে তার শাসক দল কাটমানি খেতেও ব্যস্ত। তারা সাধারণ মানুষের সরকার নয়, তারা দুষ্কৃতীদের সরকার। তারা কাটমানি খায়, সর্বত্র চাল চুরি করে, তারা কয়লা চুরি করে, তারা গরু চুরি করে, তারা চাকরি চুরি করে, এমনকি আপনার হকের বেতন চুরি করে। বিয়ের মামলা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সেখানকার মামলা চালানোর জন্য যা যা খরচা করার বিশাল পরিমাণ খরচা সবটা ভালো করে এখানকার সরকার করে। আপনার টাকা কিন্তু অথচ এই সরকারের যারা মন্ত্রী রয়েছে, যারা আমলা রয়েছে, মন্ত্রী যারা যারা রয়েছে, গত 15 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী সহ 5 বার তাদের বেতন বেড়েছে। তারা নিজেরা নিজেদের বেতন বাড়িয়েছেন। আজকে যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার কাছে টাকা নেই, সেই মুখ্যমন্ত্রী নিজে তার বেতন বাড়িয়েছেন 5 বার এবং তার জন্য কোনো কমিশনের দরকার নেই। সেই মুখ্যমন্ত্রী চন্দননগর যেতে গেলে হেলিকপ্টার ব্যবহার করেন, কিন্তু আপনার পয়সা আপনাকে দেন না। এর আগে সরকার ছিলেন, তার 2 জন মুখ্যমন্ত্রী ছিলেন, একজনের নাম জ্যোতি বসু, একজনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য অন প্রিন্সিপাল রাজ্য সরকারের নিম্নতম যে কর্মী রয়েছেন, চতুর্থ শ্রেণীর কর্মী, তার যা বেশি, তার থেকে 1 টাকা হলেও কম দিতেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে এইটাই। রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন তারা রাজ্য সরকারের মধ্যে প্রবেশ করেন নিজেদের যোগ্যতা বলে, আর যারা সরকার পরিচালনা করেন তার নেতা মন্ত্রী তাদের হন মুখ্যমন্ত্রী সমেত, তাদের কারো যোগ্যতার প্রয়োজন হয় না, তারা নির্বাচনের ফলে 5 বছরের জন্য আসে। সুতরাং যারা নিজেদের যোগ্যতা বলে তাদের জীবিকা অর্জন করতে পারছেন, আর যারা জনসমর্থনের জন্য নিজেদের জীবিকার ব্যবস্থা করছেন, দুজনের মধ্যে ফারাক থাকা উচিত। নীতিগতভাবে তারা 1 টাকা কম নেয় নিতে। আর এখনকার মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার বেতন সম্ভবত ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী রয়েছে তাদের প্রত্যেকের থেকে বেশি। গায়ে লাগবে না? আমাদের ভেতরের মধ্যে হাহাকার করে ওঠে না, হুহু করে ওঠে না যে পরিবেশ আমরা কাটিয়েছি, যে পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি। আমরা তো সরকারি কর্মচারী, আমি জানি অনেকগুলো কথা আমরা বলতে পারি না। আমাদের WBSL আমাদের রাখতে দেয়। আমরা জোর করে ইচ্ছে হবো বলতে পারি না যে এই লোকটাকে গলা ধরে টেনে না মানুষ আসুন আমরা। আমাদের ক্ষমতা, আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এই কাজটা করি না, তখন WBSL আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু আমরা তো পারি যে আমরা যেটা বিশ্বাস করছি, যেটা আমাদের দর্শন বলে আমরা মনে করছি, সেই বিশ্বাস এবং দর্শন আমার পরিবার পরিজনের মধ্যে চালিত করে দেব। মহার্ঘভাতার লড়াই আমরা করেছি, এখনো পর্যন্ত করছি। রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বোঝাবার কোনো প্রয়োজন থাকে বলে আমার মনে হয় না যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মহার্ঘভাতাকে কোন চোখে। বিধান রায় সরকারের সময় যখন রাজ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা চাওয়া হয়েছিল, তখন বিধান রায় বলেছিলেন যে আমার কর্মচারীদেরকে টাকা কতটা বেশি দেবো সেটা আমি ঠিক করে দেবো, তার জন্য কোনো নীতি নির্ধারণ করবার প্রয়োজন হবে না। তার কাছে যখন বোনাস চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে আমি আমার কর্মচারীরা সরকারি কর্মচারী, তারা কোনো কারখানার শ্রমিক নয়, তাদেরকে বছর বছর আমাকে বোনাস দিতে হবে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জন্ম হচ্ছে এইগুলো দাবিকে অর্জন করতে। 1 নম্বর মহার্ঘভাতা দিতে হবে, 2 নম্বর হচ্ছে বোনাস দিতে হবে, এবং 3 নম্বর হচ্ছে পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। সে লড়াই থেকে একচুল সে কোনোদিন সরেনি। যখন এই 3টে দাবি অর্জিত হয়েছে তাকে রক্ষা করার লড়াই করেছে, যখন এগুলো অর্জিত হয়নি তখন সেগুলো অর্জন করার লড়াই করেছে।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মহার্ঘ ভাতাকে কি চোখে দেখে সেটা মানুষকে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তার সত্ত্বেও এখনো কিছু কিছু কর্মচারীর মধ্যে একটা কাজ করছে যে মামলাটা লড়তে লড়তে স্যাট হাইকোর্ট স্যাট করতে করতে সুপ্রিম কোর্টে গেল, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার কেন অংশীদার হলো না? আমাদের দায়িত্ব কর্মচারীদের বোঝা। যদি কোনো কর্মচারী, যদি কোনো মানুষ এই প্রশ্ন নিয়ে আপনার সামনে আসে, তাহলে তার উত্তর দিতে অন্তত আপনার কাছে দ্বিধা থাকার কথা নয় যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সংগঠনগতভাবে মনে করে এইটাই যে আমার দাবি দেওয়া, আমার অর্জন, আমার অধিকার কোনো আদালতের উপর নির্ভর পারে না করতে। কেন মামলায় গেলাম না? সোজা কথা সোজা হবে বলা ভালো, আদালতের উপর নির্ভরশীল হতে চাই না বলে চাই। আলমার্ক্স বলেছিলেন যে শ্রেণী বিভক্ত সমাজে এমনকি বিচারালয় পর্যন্ত নিরপেক্ষ নয়, সে তার শ্রেণীর পক্ষে অবস্থান করে। আমরা জানি না ভারতবর্ষের মতো শ্রেণী বিভক্ত দেশে কোন বিচারালয় সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি বিচারপতিদের প্রতি, সে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তার শ্রেণীতে কোনো আঘাত না। যেই মুহূর্তে তার শ্রেণীতে আঘাত ঘটবে, সে তার নিজের শ্রেণীতে অবস্থান করবে আপনার পাশে। বাড়ি বাড়ি রাম মন্দিরের রায় হয়েছে অযোধ্যায় পার্টি মসজিদ, সেই সময় ভারতীয় জনতা পার্টি সরকার বা তার থেকে একটু দুর্বল মন্ত্রিমণ্ডলের সরকার একের পর এক জায়গায় খনন করছে আর খালি বলছে এই একটা থাম পেলাম, এই একটা ইট পেলাম, এই একটা পিলার পেলাম, এই একটা টুকরো পেলাম, এবং প্রতিবার প্রমাণিত হচ্ছে যে এগুলো সবই ইমপ্ল্যান্টেড এবং কোনোটাই ঠিক নয়। সেই মামলা গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে সেদিন যেদিনকে মামলা রায় বেরোবে সেদিনকে তার লাইভ টেলিকাস্ট হয়েছিল টেলিভিশনে, যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। এবং সেই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলছে যে আমাদের এমন কোন রায়ের মধ্যে যাওয়া উচিত নয় যে রায়টা বাস্তবের উপর দাঁড়িয়ে নেই। তিনি এটাও বলছেন যে এমন কোন রায় দেওয়াটা উচিত নয় যে রায়টা শুধুমাত্র জনশ্রুতির উপর নির্ভর করে। খুব ভালো লাগলো। ঝাড়া 2 ঘন্টা না 2.5 ঘন্টা ধরে তিনি একটা প্রাথমিক বক্তব্য রাখার পর তার রায় ঘোষণা করেছিলেন। যদি 2.5 ঘন্টার বক্তব্য তার হয়ে থাকে, তাহলে 2 ঘন্টা 29 মিনিট পর্যন্ত তারা তিনি ভালো ভালো কথা বলেছিলেন, 2 ঘন্টা 30 মিনিটের মাথায় বললেন এ তৎসত্ত্বেও আমি বলছি যেহেতু অন্য কোন রকম রায় দিলে ভারতবর্ষের বেশিরভাগ জনগণের বিশ্বাসের মধ্যে আঘাত লাগবে, তার সংস্কৃতির মধ্যে আঘাত লাগবে, তাই আমি বলছি এখানে কি একটা রাম মন্দির প্রতিষ্ঠা করা উচিত। এখানে কি ওয়াকফ কমিটি বা অন্যান্য যে মুসলিম লোকেরা রয়েছেন তাদেরকে বরং সরকার নিয়োজিত করে দিন, তারা সেখানে দুদিন আগে এই প্রাইমারি টিচারদের একটা রায় বেরোল। কি বললেন বিচারপতি বললেন এটাই যে হ্যাঁ সমস্ত রকম দুর্নীতি হয়েছে, কথাটা ঠিক, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের পরিবার তো কোনো দোষ করেনি, সুতরাং পরিবারের কথা মনে রেখে এদেরকে সবার চাকরি দেওয়া হবে। এর পরেও আদালতের উপর নির্ভর করবে। আজকে দাঁড়িয়ে আপনার মধ্যে উৎসাহ জেগেছে, তার কারণ স্যাট এবং হাইকোর্ট আপনার পক্ষে কথা বলছে। কিন্তু এখনো মনে রাখুন যে সুপ্রিম কোর্টের কিন্তু ফাইনাল রায় বেরোয়নি মহালওয়াতা নিয়ে। আজকে যদি কোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রায় দেওয়ার সময় রঞ্জন গগৈয়ের মতো কোনো একজন বলে যে আপনার মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার আছে, এটা ঠিক,
কিন্তু রাজ্য সরকারের যেহেতু আর্থিক ক্ষমতার উপর তার সমস্ত কিছু নির্ভরশীল, তিনি আর্থিক ক্ষমতা হলে আপনাকে মহার্ঘ ভাতা দেবেন এবং তিনি ঠিক করে দেবেন আপনাকে কতটা মহার্ঘ ভাতা দেওয়া যেতে পারে। মেনে নেবেন তো? আজকে যদি সুপ্রিম কোর্ট বলে মহার্ঘ ভাতা আপনার মৌলিক অধিকার নয়, সেটা রাজ্য সরকারের দয়ার দান, মেনে নেবেন তো? বরং যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্ট এরকম কোনো কথা বলে, তাহলে রাজ্য সরকারের কাছে একটা অ্যালিবাই এসে যায় আপনাকে মহার্ঘ ভাতা না দেওয়া। আপনি কোন কথা? আপনি আপনার বিরুদ্ধে যে সরকার রয়েছে তার হাতে অস্ত্র তুলে দেওয়ার পথে যাবেন, শর্টকাট রাস্তা মনে করে দিয়ে, নাকি আপনার যে অধিকার আপনার বর্তমান সরকার হরণ করবার চেষ্টা করছে সেই অধিকারকে রক্ষা করবার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন, সরকারের মনোভাবের বদল করবার চেষ্টা করবেন। যদি সরকারের মনোভাব না বদলায়, ওটা সরকারটাকে বদলাবার চেষ্টা করবেন। কোনটা? আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষের পক্ষে দ্বিতীয় মতটাকেই চিন্তা নেওয়া উচিত। আর সেই জন্যই বলছি 2026 সাল আমাদের সামনে যে সুযোগটা নিয়ে রেখেছে, সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা আমাদের দরকার। আমরা রাজ্য সরকারি কর্মচারী আগে বলেছি, আবার বলছি, বাইরের মানুষেরা যে কথাগুলো বলতে পারেন, আমরা ইচ্ছে থাকলেও সে কথা বলতে পারি না। কিন্তু আমরা অন্তত এটুকু পারি, আমার পরিবার পরিজন যারা রয়েছে, যাদেরকে আমরা আত্মীয় বলে মনে করি, যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, যাদেরকে আমরা আমাদের আত্মজ বলে মনে করি, তাদেরকে কনভিন্স করার দায়িত্ব নেই। আমি যেটা বিশ্বাস করি, যেটা আমার দর্শন, আমার বিশ্বাস, আমার দর্শন, আমার অভিজ্ঞতা আমার পরিবার পরিজনের কাছে, আমার পরবর্তী প্রজন্মের কাছে চালিত। রোজ একবার রাত্রিবেলা খাওয়ার টেবিলে বসে যখন আমরা নানান রকমের কথাবার্তা বলি আমার সন্তান সন্ততিদের সঙ্গে, তখন অন্যান্য অনেকগুলো কথার মধ্যে আমার যন্ত্রণার কথা এবং সেই যন্ত্রণার নিরসনটা কোন পদ্ধতিতে হবে বলে আমি বিশ্বাস করি, সেটা বলতে হবে। আমার পরিসংখ্যান বলছে, আমরা পরিবারের সঙ্গে এইভাবে আলোচনা করি না। পরিসংখ্যান বলছে যে আমি যেভাবে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের পরিবার সেভাবে বিশ্বাস করে না। যদি করত, তাহলে আজকে আমরা নির্বাচনোত্তর যে পরিস্থিতিগুলো আমরা দেখেছি, সেই পরিস্থিতি এরকম জায়গায় যেত না। তার অনেক পরিবর্তিত চেহারা আমরা দেখতে পেতাম। 2026-এর জন্য এই গাফিলতি আমাদের থাকা চলবে না। আমি যখন কোনো কর্মসূচিতে যাব, আমার পরিবারকে বলে আসবো যে আজকে আমি এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যখন কর্মসূচি ফিরে বাড়িতে যাব, তখন খাবার টেবিলে বসে আমার ছেলে মেয়েকে বলবো আজকে আমি এই কর্মসূচিতে পালন করে এসেছি, তার অভিজ্ঞতা হচ্ছে আমার এইটা। আমি চাই যে পরবর্তীকালে এই কর্মসূচি আরো বড়ভাবে হোক, সেখানে শুধু আমি একা নয়, আমার পরিবার পরিজন যুক্ত হোক। আমার যাদেরকে আমি আত্মীয় বলে মনে করি, যাদেরকে আমি আমার শহীদ বলে মনে করি, বিশ্বাস করি যে আমি যদি দুঃখ পাই তারা দুঃখ পান, আমি যদি যন্ত্রণা পাই তারা যন্ত্রণা পান, আমি অসুস্থ হলে বা আমার পরিবার অন্য কোনো অবস্থায় পড়লে তিনি আমার পাশে এসে দাঁড়ান। যদি বিশ্বাস করি আপনি কোনো মানুষ আমার কাছে দিতে পারেন, তাকে বলা আমার দায়িত্ব এবং কর্তব্য যে আমার এই যন্ত্রণাটা চলছে, আমার এই পরিস্থিতিটা চলছে, এই যন্ত্রণা এবং পরিস্থিতিকে পরিবর্তন করতে গেলে এই কাজগুলো করা উচিত। এই সরকার নিজে বদল হওয়ার জায়গায় নেই, একে বদলে দেওয়ার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করা উচিত। পরিবর্তন করে আমরা কেমন সরকার চাইছি সেটাও উচিত। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাদের সামনে রাখা উচিত। আমরা কংগ্রেস সরকার দিয়েছি, আমরা বাম সরকার দিয়েছি, আমরা বর্তমান সরকার দিচ্ছি, আমরা রাজ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার দেখছি। আমরা আমাদের সেখানে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা আমরা পাচ্ছি, সেই অভিজ্ঞতাগুলো তাদের সামনে নিয়ে আসা উচিত।
তাদেরকে কনভিন্স করা উচিত। হাওয়া বা বাইনারি কোনো অজুহাত দেওয়ার কোনো মানে হয় না। হাওয়া আমরা বারে বারে দেখেছি, বাইনারি আমরা বারে বারে দেখেছি, এবং এটাও দেখেছি যে যদি মানুষের জেদ কাজ করে, মানুষের মধ্যে কমিটমেন্ট কাজ করে, সেই জেদ এবং কমিটমেন্ট তাকে সাফল্যের কোন জায়গায় নিয়ে যেতে পারে। বিহার দেখিয়ে লাভ নেই, অন্যান্য রাজ্য দেখিয়ে লাভ নেই। আমাদের যদি মনে করি যে আমাদের মধ্যে কমিটমেন্ট আনার দরকার, আমাদের সেই কমিটমেন্ট আনতে হবে। বিধানসভা সরকার অনেকগুলো কথাবার্তা বলেছে। আমার কর্মচারীকে আমি পথে পথে ঘুরতে দেবো না, যদি গাছ দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেছিল। যে আমি বোনাস দেবো না, বলেছিল যে মহাসভাকে পকড়ে দেবো, আমি ঠিক করে দেবো না, আমি ঠিক করে দেবো, তার কোনো নীতি নির্ধারণ করার দরকার নেই। রাজ্য প্রশাসনের মধ্যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা ছিল, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে এবং তার সঙ্গে সঙ্গে তার লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের মধ্যে কমিটমেন্ট তৈরি হয়েছিল। বিধান রায়ের এই মানসিকতার যোগ্য জবাব দেওয়া দরকার। তারা বিধান রায়ের বাড়ির ঠিক উল্টো দিকের মাঠে এ যাবৎকালে যত বড় বড় সমাবেশ হয়েছে তার মধ্যে একটা অন্যতম প্রধান সমাবেশ হয়ে ঘোষণা করেছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি প্রতিষ্ঠিত হলো, এবং এরপর থেকে এই সমস্ত লড়াইয়ের জন্য বিধান রায়ের এই মানসিকতা বলেছিলাম। সিদ্ধার্থ শঙ্করের নানান রকমের কাজকর্ম আমরা দেখেছি। আমরা দেখেছি যে কাশীপুর বরানগরে গণহত্যা কিভাবে মানুষের চোখের সামনে দিয়ে চলে গেছে। একের পর এক মানুষকে খুন করে তার মুখের উপর কাল কাতরা লেপে দিয়ে ঠেলা গাড়ি করে লাগাই করে গরু ছাগলের মতন করে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে দেখেছি। দুর্দণ্ড প্রতাপ ছিল মতো ৭৫ সালের ২৫শে জুন ইমার্জেন্সি তৈরি হলো, ইমার্জেন্সি জারি করা হলো। ইমার্জেন্সির সময় রাজ্য সরকারি কর্মচারী যারা ছিলেন তাদের চেয়ারে কোনো স্থায়িত্ব ছিল না। এমন তিনি দেখতে পাচ্ছেন হয়তো এসে যে ৫ মিনিট দেরি হচ্ছে, তার চেয়ারে অন্য লোক বসে রয়েছে, তিনি তখন তাদের কর্মচারী আপনার সার্ভিস নো লঙ্গার ইজ রিকোয়ার্ড। রাজ্যপাল ঘোষিত আমরা দেখেছি। এরকম হওয়া ছিল, কবে শেষ হবে আমরা জানি না। রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে জেদ তৈরি হয়েছিল, কমিটমেন্ট তৈরি হয়েছিল। এই পরিস্থিতির পরিবর্তন দরকার, এবং এই পরিস্থিতির পরিবর্তনের প্রথম যে সুযোগটা তিনি পেয়েছিলেন তারা সরকারকে তারা দ্বিধাবদ্ধ। আমরা দেখেছি, আমরা ইমার্জেন্সি দেখেছি, আমরা বিধান রায় দেখেছি, আমরা সিদ্ধার্থ শঙ্কর রায় দেখেছি। ৮৪ সালে যখন শিখের দাঙ্গা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে, গোটা পশ্চিমবাংলা কলকাতা সহ শিখেদের গায়ে একটুকু আটক পায়নি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কমিটমেন্ট ছিল, জেদ ছিল যে আমি আমার এই রাজ্যের মধ্যে কোন রকমের দাঙ্গা ঢুকতে দেবো না, সে যে ধরনের হোক। ৯২ সালে যখন বাবরি মসজিদ ভাঙে গোটা ভারতবর্ষের মুসলিম ধরনের একটা জায়গা চলে গিয়েছিল, দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছিল। পশ্চিমবাংলার মধ্যে এমন কোন দাঙ্গার পরিস্থিতি পরিবেশ হয়নি, দু একটা ছোটখাটো ঘটনা ছাড়া। মানুষের জেদ, পশ্চিমবঙ্গবাসীর জেদ, বামপন্থী সরকারের জেদ এই জায়গাতে নিয়ে গেছিল যে আমি এখানে এরকম কোনো ঘটনা ঘটতে দেব না। ১৯৯৯ সাল সোভিয়েত ইউনিয়নের পতন, গোটা পৃথিবীতে একের পর এক কমিউনিস্ট দলগুলো তাদের সমস্ত রকমের যে সাইনবোর্ডের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছিল। ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টিকে সে কাজ করতে হবে। তার কারণ কমিউনিস্ট পার্টির কর্মীদের মধ্যে সেই জেদ এবং কমিটমেন্ট কাজ করেছিল, যে কোনো ভাবে হোক না কেন আমরা আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন রক্ষা করব। এই জেদ, এই কমিটমেন্টটা আমাদের দরকার, এবং এই জেদ এবং এই কমিটমেন্ট নিজের মধ্যে আনা, কর্মচারীদের মধ্যে আনা, সহকর্মীদের মধ্যে আনা, আমার পরিবারের পরিজনের মধ্যে আনা, এটা আনতে পারে তখনই যখন একটা শক্তিশালী সংগঠন তৈরি হয়, চেতনা সংযুক্ত সংগঠন তৈরি হয়। বিশ্বাস করি আজ কি সারাদিন ধরে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার মতন, এই ধরনের কমিটমেন্ট তৈরি করার মতন, এইরকম জেদ তৈরি করার মতন উপযুক্ত সংগঠন তৈরি করবার আলোচনা চলবে এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। হাতে খুব বেশি সময় নেই, সমস্ত রকমের
সংকট যা যা আছে মনের মধ্যে ছেড়ে ফেলে অন্তত একবার হলে এগিয়ে যান, প্রত্যেকের কাছে এখন আবার বলছি, যদি মনোমত সরকার করা যায়, যদি পরিস্থিতি পরিবর্তন ঘটানো যায়, আপনার যে যে দাবি, আমাদের যে যে দাবি, যা যা অর্জন করেছিলাম আজকে আক্রমণের মুখে প্রতিটা রক্ষিত হবে। যা যা অর্জন করতে পারেনি অন্তত অর্জন করার রাস্তা তৈরি হবে। আজকের এই সম্মেলন সঠিকভাবে পরিচালিত হবে এই বিশ্বাস রেখে দক্ষিণ 24 পরগনার মাটি বারে বারে লড়াইয়ের যে উদাহরণ রেখেছে, আরো একবার সেই লড়াইয়ের উদাহরণ রাখবে এই আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে আমি আজকে আমি সম্মেলন উদ্বোধন করলাম। অসংখ্য মাস আক্রমণ ক্রমশ মৃত্যুর মঙ্গলিত আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছিলাম। ধন্যবাদ।